নমস্কার, আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি। আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে। আজকে আমি রয়েছি দীপক চ্যাটার্জির সঙ্গে, দীপক চ্যাটার্জির বাড়িতেই। সুনীল গঙ্গোপাধ্যায়ের একটা লাইন মনে পড়ল, 33 বছর কেটে গেল, কেউ খোঁজ রাখেনি, কেউ কথা রাখেনি। আসলে খোঁজ রাখেনি বললাম, গত আধ ঘন্টা ধরে দীপকবাবুর সঙ্গে খোঁজ সংক্রান্ত খবরের মধ্যে ছিলাম। অনেকেই হয়তো সোশ্যাল মিডিয়ায় খবরটা পড়েছেন। দীপকবাবুর মুখ থেকেই তার পুরো জার্নিটা জানবো, কারণ 33 বছর ধরে তার পরিবারের খোঁজে তিনি নিজেকে ক্রমাগত নিয়োজিত করছেন এবং বারবার ধরে বোঝার চেষ্টা করছেন থানা, পুলিশ বা বন্ধু বান্ধব বা সোশ্যাল মিডিয়া কোথায় গেলে নিজের রুটে পৌঁছতে পারবেন। আজকে 33 বছর প্রায়, মানে 19 ফেব্রুয়ারি হলে গোটা আর কি সম্পন্ন হবে 33 বছর। আপনি নিজে একটি কোম্পানিতে চাকুরিরত, নিজের মতন করে বাঁচছেন। আপনি অ্যাডাপ্টেড চাইল্ড হিসেবে বড় হয়েছেন 94 সাল থেকে। একদম। তার আগে ঠিক কি ঘটেছিল এবং সেই যে একটা মানে চকলেট খাওয়ার নেশা, বাবা রোজ চকলেট দেবেই, এইটা তখন হয়ে গেছিল, তারপর সেখান থেকে হারিয়ে যাওয়া, একটু যদি বলেন দর্শকদের। হ্যাঁ, একদম। তো বেসিক্যালি যেটা আমার মানে যেটা দুটো জিনিস, এটা হচ্ছে একটা হচ্ছে যেটা আমার মনে আছে, আর যে 4 বছর ধরে যে ইনভেস্টিগেশন করেছি বা যে পুলিশ ফাইলে যে ডকুমেন্টগুলো রিড করেছি, তার রেসপেক্টে যে ডিডাকশন, বেসিক্যালি এটা হচ্ছে শুধুমাত্র মেমোরি নয়, ডিডাকশন, ইনভেস্টিগেশন সবকিছু মিলিয়ে আমি এটা বলছি আর কি। সেটা হচ্ছে আমার যেটা মেমোরি ফ্ল্যাশ যেটা ব্যাক আসে আর কি, সেটাতে হচ্ছে 1993 সালে আমার যেটা মনে আছে, আমি বাড়িতে একটা গ্রামে লাইক আল খেতে দৌড়ে খেলাধুলা করছি এরকম মনে পড়ে। আমার বাড়ি যেটা ছিল সেটা হচ্ছে ক্ষেতের মাঝখানে ছিল, সেটা আমার মনে পড়ে আর কি। এটা মনে পড়ে যে মা আর বাবার মধ্যে একটা কনফ্লিক্ট হতো আমার দিদিকে নিয়ে, এটার মনে পড়ে। আর একটা মনে পড়ে যে লাইক দিদি, যেহেতু সব ভাইদের ভালোবাসে, সব কটা দিদি ভালোবাসে আর কি, আমাদের সব বাড়ির মতোই এখানেও সেম জিনিসই হয়েছে যে আমরা যখন দোষ করতাম ভাইরা, দিদি দোষটা নিয়ে নিত, নিজের ঘাড়ে নিয়ে যেত। আর তখন বাবা আরো রেগে যেত, সেই একটু মারধর করতো দিদিকে আর কি, সেই নিয়ে মার সঙ্গে একটু কনফ্লিক্ট হতো। তো একদিন একটু এক্সট্রিম হয়ে যায়, সেটা আমি একটু বেশি দুষ্টুমি করে ফেলেছি। তো দিদি সেই দোষটা নিয়ে না, তারপর দিদিকে বাবা একটু মারধর করে, সেটা মা একটু বেশি রেগে আমাদের ভাই বোন সবাইকে নিয়ে বেরিয়ে আসে আর কি। মানে আপনারা 3 ছেলে আর দিদি, মানে চারজনকে নিয়ে মা বেরিয়ে আসে। সবথেকে বড় আমি হচ্ছে বড় ছেলে, আর আমার 2 ভাই। তো বেসিক্যালি ওই জন্যই আমি আমার দিদি, ভাই বোন বা 2 ভাই আর বাবা মাকে খুঁজছি আর কি। তো রেগে বেরিয়ে এসে এবারে সেখানে একটা ছোট জিনিস আছে, একটা হচ্ছে লাইক আমরা বেরিয়ে যাবো, একটা সন্ধ্যা যখন হয়ে যায় তখন একটা জায়গা স্টে করার চেষ্টা করি। তো সেখানে স্টে করার চেষ্টা করার পথে সেখানে একটা ভদ্রলোকটা ভালোই ছিল, যেখানে আমাদের থাকতে দিয়েছিলেন। তো রাতের বেলা যেটা হয়েছে সেটা লাইক আমরা আওয়াজ শুনি যে মা কিছু অসুবিধা হয়েছে, এরকম একটা, ঘুম থেকে উঠি যখন, তখন দেখি ভদ্রলোকটা কিছু করার চেষ্টা করছে আর কি মায়ের সঙ্গে। হ্যাঁ, তো সেখানে আমরা কোনো রকমে ওখান থেকে বেরিয়ে একটা ক্ষেতের মাঝখান থেকে বেরিয়ে একটা জায়গায় আসি, যেখানে লোকেশন বি যেটা আমি বলছিলাম আর কি। লোকেশন এ হচ্ছে আমার বাড়ি, যেখানে বাবা ছিল, আর বিটা হচ্ছে যেখানে আমরা এসছি, বাট জানি না সেটা জায়গাটা কোথায় আর কি। বাট ওইখানে ওই বি লোকেশনে যেটা ফ্ল্যাশব্যাক আমার যেটা আসে, যে সেখানে কোনো এমন একটা জায়গা যে মালগাড়ি রাখা ছিল স্ট্যান্ড বাইতে, যার নিচে আমরা খেলাধুলো করতাম ভাই বোনদের সাথে। আর 1993 সালে যেটা বলছে যে বাবার সঙ্গে যখন ছিলাম, প্রত্যেকদিন চকলেট কথা যেটা বলছিলেন, প্রত্যেকদিন বাবা একটা বাজে হ্যাবিট করে দিয়েছিল যে চকলেট খেতে হবে আর কি। তো বাচ্চা যখন ছিল তখন তো বুঝতাম না যে চকলেটটা নাও খেতে পেতে পারি বা নাও কেউ দিতে পারি, এরকম একটা অবস্থা। ভেবেছিলাম যে প্রত্যেকদিন হয়তো পাবো। তো সেখানে তো দিদি এখানে দিচ্ছে না, এখানে নতুন জায়গা যখন এসছি তখন দিচ্ছে না যখন, তো একদিন প্রচন্ড রাগারাগি করলাম দিদির সাথে যে আমাকে দিতেই হবে। দিদি তখনও বলছে কালকে দেবো। তো তারপরে রেগে আমি বাড়ি থেকে বেরিয়ে যাই দুপুরের দিকে। হ্যাঁ, দুপুর নাগাদ বাড়ি থেকে বেরিয়ে যাই। এরপরে আমার যেটা ফ্ল্যাশব্যাক যেটা মনে পড়ে, যে আমি বেরিয়ে গেলাম, একটা ব্রিজে উঠলাম, উঠতে ব্রিজ থেকে নামলাম, এইটুকু মনে পড়ে। আর আরো অনেক কিছু, অনেকটা গেলাম, কতটা গেলাম আইডিয়া নেই আর কি। বাট সন্ধ্যা মতো হয়ে গেছে, তখন ব্যাক করার চেষ্টা করলাম, আর আমি আর ব্যাক করতে পারিনি আর কি। তো এরপরে আমার মেমোরি ওয়াইজ যেটা আমার মনে পড়ে, সেটা হচ্ছে মোস্ট প্রবাবলি আমি 3 থেকে 4 দিন হয়তো রাস্তায় ছিলাম, কারণ রাস্তায় ঘুমিয়েছি মনে পড়ে, রাস্তায় শীতে রাস্তাতে ঘুমিয়েছি এটা মনে পড়ে। লোকজন তাকাদা মারছে যেখানে এখানে ঘুমাচ্ছ বা তাড়ানোর চেষ্টা করছে, এসব জায়গায় ঘুমানো যাবে না, এরকম জিনিসগুলো মনে পড়ে আর কি। তারপরে দোকানে গিয়ে খাওয়ার চেষ্টা করছি, তারা চোর ভেবে তাড়িয়ে দিচ্ছে, এটাও মনে পড়ে আর কি। তারপর লাস্ট দিন আমার যেহেতু মনে আছে
যে আমি ডাস্টবিন থেকে খাবার খেয়েছি। এবারে তারপরে আমার যে ভার্সনটা আমি সেন্সলেস হয়ে পড়ে গেছি, আর তারপরে যখন আমার চোখ খোলে তখন দেখি একটা লোকের বাড়িতে আছে আর কি, ঠিক আছে। বাট পুলিশ ফাইলে লেখা আছে দেখলাম জীবন সর্দার, যে ভদ্রলোক আমাকে পেয়েছে জীবন সর্দার ওনার নাম, পুলিশ ডকুমেন্ট ওয়াইজ, উনি আমাকে 19 তারিখে খুঁজে পান। উনি পুলিশ ফাইলে বলা আছে আমি নাকি ঘোরাঘুরি করছিলাম ওই দক্ষিণ দিকে একটা জায়গা আছে উল্টোডাঙ্গার কাছাকাছি, দুর্গাপুর ব্রিজ ওইখানে। ওটা আমি 2023 গিয়ে লোকেট করেছি, জায়গাটা খুঁজে পেয়েছি আর কি কোথায়। তো সেইখানে আমাকে ঘোরাঘুরি করতে দেখা যাচ্ছে, মানে পুলিশ রেকর্ড ওয়াইজ বলছে। আর উনি ভদ্রলোক আমাকে ওনার বাড়ি নিয়ে যান বিধাননগর বস্তিতে, যেখানে আমি 2022 সালে ডিসেম্বরেও গেছিলাম বিধাননগর বস্তিতে। আমি প্রত্যেকটা ঘরে গিয়ে কথা বলেছি। ওনারা বললেন জীবন সর্দার বলে কেউ এখানে নেই। আর একটা ইনফরমেশন দিলেন যে 1993 সালের পরে 3বার নাকি বস্তি পুড়ে গেছে, উনি যেটা ইনফরমেশন দিলেন। তো তখন তারপরে তো বুঝলাম যে কোনো অপশন নেই, আর যদি ভদ্রলোককে পেয়েও থাকি তার হয়তো বয়স 80 বছর বা 82 বছর হবে। তো নো ক্লু হয়ে ওখানে ব্যাক করলাম। তো সেখান থেকে আমি এটা করলাম। আর একটা জিনিস সেটা হচ্ছে লালবাজারে একটা মেল লেখার চেষ্টা করলাম। আমার একটা স্টুডেন্ট আছে সমর্পিতা দাস বলে, তার বাবা আমাকে রেকমেন্ড করলেন যে লালবাজার মিসিং স্কোয়াডে একবার চেষ্টা করে দেখো, কারণ আমাকে লালবাজার ডকুমেন্টগুলো ছিল আর কি, যেটা পেয়েছি রিসেন্টলি মা 2022 মারা যাওয়ার পরে। তো সেটা নিয়ে যারা আপনাকে অ্যাডাপ্ট করেছিলেন সেই মা, কারণ বাবা তো 2011 সালে মারা গেছে। আমি একটুখানি পরপর সাজিয়ে দিই। 19 ফেব্রুয়ারি 93 সালে আপনাকে জীবন সর্দার খুঁজে পেয়ে মানিকতলা থানায় যান, মানিকতলা থানায় ডকুমেন্টেড হয় পুরো বিষয়টা। তারপর মানিকতলা থানায় জিডি হয় হচ্ছে 20 ফেব্রুয়ারি 1993 সালে। ফাইন। তারপরে ওনারা চেষ্টা করেন খুঁজে পাওয়ার জন্য। তো খুঁজে না পাওয়ার পরে আমাকে ধ্রুব আশ্রমে একটা অরফানেজ আছে ওখানে ওখানে হ্যান্ডওভার করে, পুলিশই এটা করে। এটা 93 সালে। আপনি 93 সালের ফেব্রুয়ারি থেকে ওই ধ্রুব আশ্রমে রয়েছেন। বেশ। তারপরে ওখানে 94 সালে আপনার এবারে অ্যাডাপশনের জন্য পরের সপ্তাহ থেকে স্টার্ট হয়ে গেছিল, আর কি। আর যেটা আমার এখনো মানে মনে পড়ে আর কি, প্রত্যেক দিন কি করতো, লাইক যে যতজনই আসতো, যে ফ্যামিলি আসতো অ্যাডাপ্ট করতে জন্য, তারা মানে চেষ্টা করতো চেক করতে যে আমি হিন্দু না মুসলিম। প্রত্যেকটা দিনই মোটামুটি যত মনে আছে 52 সপ্তাহ এটা হয়েছে আমার সাথে আর কি। তো লাস্ট যেখানে অ্যাডাপ্ট হয়েছে, তো এখানেও এরাও সেম, মানে হিন্দু পরিবার ছিল, ফ্যামিলি ব্রাহ্মণ ছিলেন এরা। হ্যাঁ, আপনার সারনেম এখন আপনি চ্যাটার্জি ইউজ করেন। হ্যাঁ, তো 94 এবার ওখান থেকে রেকর্ড ওয়াইজ যে দেখতে পারি 94 অর্ডারটা পায় যে আমাকে অ্যাডাপ্ট ওরা করতে পারে, মানে অ্যাপিলটা অ্যাপ্রুভ হয়েছে আর কি। তো তার জন্য তারপরে আমার 19 ফেব্রুয়ারি অ্যাপিলটা বোধহয় অ্যাপ্রুভ হয়, আর 20 ফেব্রুয়ারি আমাকে সত্যপদের বাড়িতে নিয়ে যায় আর কি। এটা 94 সালে। 94 মানে ঠিক এক বছর আপনি ধ্রুব আশ্রমের থেকে 20 ফেব্রুয়ারি 94 সালে আপনি একটা পরিবার পেলেন। তো এখানে বাবা যে ছিল, বাবা সোদপুরে আমাদের বাড়ি ছিল আর কি, তো বাড়িতে আমাদের নিয়ে গেছিলেন। তো তারপরে 1999 সালে তো নন্দপুর রামকৃষ্ণ ভর্তি হলাম, আর ওখানে আমি সোদপুরে অমরাবতী বিদ্যাপীঠে পড়তাম আর কি। তো আমি ওখানে ফার্স্ট বয় ছিলাম আর কি। তো তারপরে ওনারা ওখান থেকে নন্দপুর রামকৃষ্ণ পরীক্ষা দিলাম, ওখানে চান্স পেলাম। আর 2001 সালে বাবা ওই সোদপুরের বাড়িটা বিক্রি করে, কারণ বাবা 97-এ জব চলে গেছিল আর কি। আচ্ছা। তো সেটার জন্য ফাইন্যান্সিয়াল জন্য এই দমদমে চলে আসে ফ্ল্যাট কিনে, বাড়িটা বিক্রি করে। 2001 থেকে 2005 অব্দি এই ফ্ল্যাটে ছিলাম, আর তারপরে এই ফ্ল্যাটে 2005 থেকে আছি। এই সময় মানে এই ফ্ল্যাটে যখন থেকে আছেন, যেখানে বসে আমরা কথা বলছি দমদমে, এখানে আপনার যেই পরিবার আর কি আপনাকে দত্তক নিয়েছিল তাদের সঙ্গেই থাকতেন? তার সঙ্গে থাকতেন। সেই বাবা এবং সেই মায়ের মৃত্যু হয়েছে। বাবা মারা গেছে 2011 সালে, আর মা মারা গেছে 2022 সালে 22 ডিসেম্বরে। তার মানে 22 ডিসেম্বরের পর থেকে সম্ভবত আপনার আরো ট্রিগার করেছে, কারণ আপনি আপনার মূলে পৌঁছতে চাইছেন। কারণ তারপরে মা যখন মারা গেল, তারপরেই আমি পুলিশ ফাইলগুলো হাতে পেলাম। তারপরে তো যখন পুলিশ ফাইল হাতে, অলরেডি তো আমার ইচ্ছা ছিল একটু খোঁজার বা কি করা যায়, বাট আমি কোনো ওয়ে পাচ্ছিলাম না, প্লাস আমার কাছে কোনো রেকর্ড ছিল না, ডকুমেন্টেড রেকর্ড যেগুলো বলে সেগুলো আমার কাছে ছিল না। তো সেইটা পাওয়ার পর আরো একটু চেষ্টা করলাম, তো আরো অনেকের সাথে কথা বললাম। আমার যে সমর্পিতা দাস যার কথা বলছি, তার যে স্টুডেন্ট ছিল, তার বাবা আমাকে রেকমেন্ড করলেন লালবাজারিতে ডকুমেন্টগুলো নিয়ে। ওনাকে আমরা 27 ডিসেম্বর আমি একটা মেল করি ওনাদের, আর ওনারা রেসপন্ড করে 10 জানুয়ারি 2023 সালে ওনারা রেসপন্ড করেন। আর আমি যাই হচ্ছে লালবাজারে 12 জানুয়ারি 2023 সালে। আচ্ছা। ওখানে গেলাম, কথাবার্তা হলো। তারপরে ওনারা ওখানে, তখন কি ওখানে ডকুমেন্টে লেখা ছিল দুর্গাপুর ব্রিজে পাওয়া গেছে। এবার দুর্গাপুর ব্রিজ গুগলতে সার্চ করার পর কোথাও পাচ্ছিলাম না আর কি, ওখানে দেখাচ্ছে বালিগঞ্জ।
আচ্ছা, বালিগঞ্জের ব্রিজ। তো আমার আইডিয়া ছিল হয়তো বালিগঞ্জ ব্রিজ হবে, তার রেসপেক্টে ভাবছিলাম। হ্যাঁ, তো এবারে এসিবি ম্যাডাম যিনি ছিলেন লালবাজারে, উনি বললেন যে তুমি যে গল্পগুলো বলছো, যে স্টোরিগুলো, সেটা বালিগঞ্জের ব্রিজের সাথে অ্যালাইন হচ্ছে না আর কি। তো উনি বললেন এটা মোস্ট প্রবাবলি উল্টোডাঙ্গা ব্রিজের যে একটা আছে ওইখানটায় হবে আর কি। তো তখন আমার যে মাসির ছেলে আছে, মানে মাসির ছেলে পড়াতে গেছে, চলে গেছে আর কি। তো মাসির ছেলের সঙ্গে আমি ফিজিক্যালি গেলাম ওখানে গ্রাউন্ড লেভেল মানে এই ইনভেস্টিগেশন মাসি করতে। হচ্ছেন যারা অ্যাডাপ্ট করেছিলেন সেই সূত্রে। হ্যাঁ, 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 মায়ের বোনের। বাড়ির হ্যাঁ, জায়গা, হ্যাঁ, তার থেকে। হ্যাঁ, তো সেখানে গিয়ে দেখতে পেলাম যে ওই দক্ষিণদারি যে গেটটা আছে, গেটের সামনেই হচ্ছে দুর্গাপুর ব্রিজটা আর কি, আচ্ছা, ওইখানটাই পাওয়া গেছিল আর কি। আচ্ছা, আর ওইখানে গিয়ে আমি যা দেখতে পেলাম সেটা হচ্ছে ওখানেই একটা ট্রাম লাইন, ওখানে হচ্ছে আপনার ওই রেল মালগাড়িগুলো এমনি পড়ে আছে, ওরকম জায়গা আছে আর কি। তো যেটা আপনার স্মৃতির সঙ্গে ওটা ম্যাচ মিশছে। করছে, এবারে ওটাই অ্যাকচুয়ালি কিনা আই ডোন্ট নো। হ্যাঁ, ঠিক আছে, কারণ ওই সেম জিনিস আমি ওই যেটা বললাম গালিফ স্ট্রিটে, সেখানেও দেখতে পাচ্ছি। তো বেসিক্যালি মেইন জিনিস হচ্ছে আপনার মালগাড়ি, আর হচ্ছে ওইখানে খেলাধুলা করতে পারেন, বা স্ট্যান্ড বাই আছে মালগাড়ি, সেরকম একটা জায়গা আর কি ওটা। তো এরপরে দেন যখন বাকিদের চেষ্টা করলাম, সেখান থেকে আরো ইনফরমেশন পাওয়ার চেষ্টা করলাম, ইনভেস্টিগেশন করার চেষ্টা করলাম, দেন এবার একটু স্ট্র্যাটেজি করার চেষ্টা, কারণ লালবাগ থেকে আমাকে বলে দিয়েছে যে অনলি ডিজিটাল রিচই আমাকে হেল্প করতে পারে আর কি। বাট প্রসেসটা জানা নেই, কিভাবে করবো সেটা বুঝতে পারছিলাম না। আর অনেক কিছু চেষ্টা করছে, মানে প্রচুর সেলিব্রিটির সঙ্গে আমি কন্ট্যাক্ট করেছিলাম আর কি, আমাদের টলিউডের সেলিব্রিটি, ইন্ডিয়া সেলিব্রিটি, রেডিও চ্যানেল, যারা ইনফ্লুয়েন্সার, সবার সাথে কানেক্ট করার চেষ্টা করছি, বাট কোনো রেসপন্স পাইনি আর কি তাদের কারোর থেকেই। তার মধ্যে অনেকে এখন আমাকে আবার কন্ট্যাক্ট করার চেষ্টা করছে, একটু ব্যাপারটা অন্য হয়ে গেছে। আসলে কোথাও একটা বোধহয় দীপক বাবু এই সমস্যাটা হয়তো আপনাকে ফেস করতে হয়েছে, আমি জানি না আপনি বলতে পারবেন, যে আপনি হয়তো মিথ্যে করে গল্প বলছেন, বা হয়তো আপনি কোনো ওই যেটা বলছিলেন সিনেমা দেখে প্রভাবিত, কিন্তু যার জীবনের সঙ্গে এরকম ঘটনাগুলো ঘটে, সে বোধহয় একমাত্র জানে যে একদম। বাট এটা কথা হচ্ছে, এবারে কথা হচ্ছে কি, ততক্ষণ আমার একটা রাগ হচ্ছিল আর কি, যে কেন কথা বলছে না, কেন, মানে অ্যাকচুয়াল রিজনটা বুঝতে পারছি, কিছু একটা রিজন তো থাকবে, কারণ দেখতে পাচ্ছি ওনারা হেল্প করে অ্যাকচুয়ালি, বাট এখন করছে না, কেন করছে না। তো তখন আমি মানে টুইটারে 2022 থেকে পোস্ট করার চেষ্টা করি, মানে যখন থেকে পেয়ে তখন থেকে সব জায়গায় আমি পোস্ট করছি, এক্সহাউস্টিভ সার্চ করছিলাম আর কি, লিঙ্কডইন বলুন, টুইটার বলুন, বা ফেসবুক, ইনস্টাগ্রাম, সব জায়গায় পোস্ট করছিলাম আর কি অ্যাক্টিভলি। তো তারপরে এই রিসেন্টলি যেটা একটা কথা হলো, যেখানে আমি ব্রেক থ্রুটা পেলাম আর কি, হ্যাঁ, যেখানে এক্স একজন বলে রেডিটে যাও, কারণ রেডিটটা হচ্ছে একটা অথেন্টিক প্ল্যাটফর্ম, যেখানে আপনি যদি ভুল ইনফরমেশন দেন সেটা টিকবে না আর কি। যেটা বললাম 40 দিন আগে দেখা যায়, 39 দিন আগে আমি একটা পোস্ট করেছি আরবিআই ওদের কমিউনিটিতে। তো পোস্ট করার পরে ওটা প্রচুর ভাইরাল হয়ে যায় আর কি, উইদিন আই থিঙ্ক 1 or 2 আওয়ার প্রায় 1 লাখ মতো ভিউ হয়ে গেছে ওটা আর কি, 1 লাখ, বা প্রচুর শেয়ার হয়েছে আর কি। তার মধ্যে মিক্সড রেজাল্ট ছিল, কেউ বলছে ঢপ মারছে, কেউ বলছে লায়নের থেকে কপি করছে স্টোরি, সেটা বলছে আর কি। তারপরে রেডিটের যে মডারেটর, তারা ওটা রিমুভ করে দিয়েছেন, তখন বলে যে প্রপার অথেন্টিকেট, এটা সাপোর্টিং ডকুমেন্ট নেই আর কি। তারপরে জানার চেষ্টা করলাম সাপোর্টিং ডকুমেন্ট মানে কি দরকার। তখন বুঝলাম যে যদি আমি পেপারে একটা অ্যাড দিই, তো পেপারে অ্যাড দেওয়ার চেষ্টা করলাম আনন্দবাজার, তারা বললেন যে একটা এফআইআর বা জিডি যদি থাকে তাহলে আমরা একটা দেবো, তার আগে দিতে পারি না, কারণ অথেন্টিক ডকুমেন্ট চাই। তো এরপরে যেটা হচ্ছে এরপরে যেটা হচ্ছে ওটা হলো দেন আপনার চেষ্টা করলাম ওটা কি করা যায়, এবারে কিভাবে দেওয়া যাবে, কিভাবে একটা দেবো সেটা জানার চেষ্টা করেছি। তো শেষ পেজ যেটা পারলাম সেটা হচ্ছে আমি বহনগরে গেলাম একবার। আচ্ছা, বহনগর থানাতে গেলাম, কারণ ওনারা বলেন লোকাল থানা যেতে হবে। আপনার যেহেতু সোদপুরে বাড়ি ছিল সেই জন্য কি? না, বহনগর থানা এই লোকেশনে, বহনগর থানা আন্ডারে পড়ে আর কি। সেই বহনগর থানা ওনার কাছে, স্যারের কাছে গেলাম। তো উনি বললেন যে আমরা তো এসব মানে এফআইআর তো হবে না আপনার নামে। তো ওনারা বললেন যে, আর একটা কথা বললেন, যেখানে জিডি হয়েছে সেখানে যাও, তারা বেটার আপনাকে হেল্প করতে পারবে। এটা আমাকে গাইড করলেন। আমি জিজ্ঞেস করেছিলাম যে একটু গাইড করুন যে কি করবো, আমার নেক্সট কোর্স অফ অ্যাকশনটা কি হবে। তো সেখানে আমি গেলাম হচ্ছে 24শে জানুয়ারি, এটা ডেট ছিল 24শে জানুয়ারি, অ্যারাউন্ড 6 or 7 PM গেলাম হচ্ছে মানিকতলা পুলিশ স্টেশনে। কোন সালে এটা? এই কদিন আগে, আগের মাসে 24শে জানুয়ারি। তো তখন ওনার কথা বললাম, ওনাদের বলার চেষ্টা করলাম। তো ওনার ব্যাপারটা শুনলেন আর কি, ব্যাপারটা বোঝার চেষ্টা করলেন। তারপরে যিনি পুলিশ অফিসার ছিলেন ওই সময়, উনি একটা আইডিয়া দিলেন যে কি করা যায়। এফআইআর তো এইভাবে ডিরেক্টলি হবে না, কারণ আমি নিজে নিজের নামে নিজের মিসিং ডায়েরি করতে পারি না আর কি। তো তখন উনি বললেন যে এটা এইভাবে একটু করা যেতে পারে, যে তুমি বলো তুমি এই সময় হারিয়ে গেছো, তোমার বাবা মা যিনি অ্যাডপ্ট করেছেন তিনি মারা গেছেন, অ্যান্ড তুমি তোমার বাবা মা, দিদি আর 2 ভাইকে খুঁজছো, সেই হিসাবে একটা জিডি করো, যেটা আমি করি 24শে জানুয়ারি করি আর কি। করে সেটা আমি রেডিতে পোস্ট করি, বাকি সব জায়গায় পোস্ট করি। তারপর বিজ্ঞাপন দিতে পারেন। কারেক্ট। তারপরে এই যে পোস্টটা করলাম, মানে এবারে কি হলো, পুলিশ ডকুমেন্ট আছে,
একটা সলিড ডকুমেন্ট পেলাম। তো তখনই বুঝলাম এটার জন্য বাকিরা আমাকে হেল্প করছিল না। আমি এটা যে ঠিকঠাক স্টোরি, ফেক নয়, আমি যে প্রুফ করবো কি করে, এটাই আমি ছোট থেকে শুনে আসছি। মানে ধরুন 2004-5 বন্ধু বান্ধব অনেকে বলেছে, আমি তারাও শুনেছে, মজা নিয়ে শুনেছে স্টোরিটা খুব ভালো, বা লাস্টে বলেছে ভালো গল্প বানিয়েছিস, বাট অ্যাকচুয়াল এটা তো গল্প না, সত্যি কথা, বাট আমাকে তকমা পেতে হয়েছে গল্প বলছি আর কি। তো নেক্সট রেডিটার হলো, তারপর দেন আমি প্ল্যান করলাম এই ল্যান্ডলাইন নেবো, একটা ল্যান্ডলাইনের প্ল্যানটা করলাম। তারপরে প্ল্যান করলাম যে অ্যাডটা দেবো এই ল্যান্ডলাইনের রেসপেক্টে। তারপরে জাজডায়াল থেকে রাজদীপ বাবুর ফোন নাম্বারটা পেলাম, উনি আমাকে এই অ্যাডের ব্যবস্থা করে দিলেন। 8 ফেব্রুয়ারি অ্যাডটা দিলাম, দেওয়ার পরে তারপর এই ডিটেলসগুলো আমি কন্টিনিউয়াসলি রেডিটে আপডেট দিতে থাকি। ফেব্রুয়ারি আমরা কথা বলছি। হ্যাঁ, আমি 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 গতকাল আর কি সোশ্যাল মিডিয়াতে এই ভাইরাল পোস্টটা দেখেছি। তো 8 ফেব্রুয়ারি যখন ডেটটা দিই, আমি ওই ডিটেলসগুলো দিই, তো সবাই মিলে শেয়ার করার চেষ্টা করে। আর 9 ফেব্রুয়ারি মোস্ট প্রবাবলি অপূর্ব আমার সাথে কানেক্ট করে, রেডিটেই কানেক্ট করে। এবং সোশ্যাল মিডিয়াতে আপনার যা ফলোয়ার দেখলাম সে সংখ্যা তো বেশ বিশাল। হ্যাঁ আছে বিশাল, বাট প্রবলেমটা হচ্ছে আমি আগের বছরও পোস্ট করেছিলাম। আচ্ছা, এখন ওরা লাইক পাচ্ছে কত, 2000-3000। আমি যে পোস্টটা করেছিলাম 2025 সাল 20 ফেব্রুয়ারি, তাতে দেখবে লাইক আছে 37,000। এই 37,000 মানুষের মধ্যে থেকে ওখানে 5,500 কমেন্ট আছে। হ্যাঁ, কেউ কোথাও কোনোভাবে আপনাকে কানেক্ট করেন? ওখানে 3 রকম কমেন্ট ছিল। এক রকম কমেন্ট যেটা হচ্ছে 95%, সেটা হচ্ছে গুড নাইট, গুড মর্নিং, সো কিউট, সো নাইস, এরকম কমেন্ট 90%। বাকি কিছু পার্সেন্ট জ্ঞান দিচ্ছে যে প্লিজ মুভ অন, কি দরকার বাবা মাকে খুঁজে, ঠিক আছে। এবার আমার বন্ধু বান্ধব আছে, তারা জ্ঞান দিয়েছে ওরকম আর কি দরকার। ওটা হচ্ছে এবারে আমি তাদেরকে বলার চেষ্টা করছি যে যার হয় সে বোঝে, সবাই এটা বোঝে না আর কি, যে তাদের বাবা মা আছে তারা বুঝতে পারছে না যে আমার নেই, আমার কি ফিল হবে সেটা, তো সেটা বোঝাতে পারি না ওদের, আর বোঝানো পসিবল না ওদের আর কি। তো সেকেন্ড আর থার্ড হচ্ছে আপনার বলছে ওই ফেক স্টোরি, রিচ পাওয়ার চেষ্টা করছে, এরকম এই 3টে জিনিসে মোটামুটি। তো আলটিমেটলি কিছু লাভ হয়নি আর কি। আপনি যে বলছেন আপনার এক দিদি ছিলেন, তিনি অন্তত আপনার থেকে 10-12 বছরের বড়। আপনার এখন আমি যদি ভুল না হয় তাহলে 37 বা 38 প্লাস। অফিশিয়াল যে আমাকে গভর্নমেন্ট থেকে ডেট দেওয়া হয়েছে, ডেট অফ বার্থ, সেটা হচ্ছে আমার 37, সেটা ওয়াইজ। আর এক্সপেক্টেড ডেট অফ বার্থ আমার ওয়াইজ যদি বলে, আমার এজ হবে 37 to 39, এটা হচ্ছে আমার রেঞ্জ অফ এজ। তো 87 হতে পারে, 87 to 89 এইটা হতে পারে। আচ্ছা, এবার সেক্ষেত্রে তাহলে আপনার দিদি যদি প্রায় 12 বছর বা 15 বছর বড়, ওনার এজ হয়তো এখন আন্ডার 50 হবে ডেফিনেটলি। আচ্ছা, আন্ডার 50 দিদি বয়স। আচ্ছা। আর ভাইদের বয়স, আমার 33 বছর অলরেডি হারিয়ে গেছি, তখন তো ভাইরা অলরেডি হাঁটাচলা করতো। তো তখন যদি ভাইদের বয়স আমি 2 বছর ধরি, তাহলে হচ্ছে ভাইদের বয়স 34-35 এরকম হবে, এরকম আন্দাজ করা যায়। ভাইদের দুই ভাই। ক্ষেত্রে আপনার মা বা বাবা কেমন এজ হবে আপনার? আর এখন হয়তো মার বয়স হয়তো মেবি 65-68 এরকম কিছু হতে পারে, বা 70, রাইট, পসিবিলিটি আছে। যেই জায়গাটার কথা বলছেন, দুর্গাপুর ব্রিজ মানে দক্ষিণদ্বারীর কাছে, এইরকম জায়গায় গিয়ে আপনি নিজে এখন বর্তমানে কখনো সেখানকার মানুষজনের সঙ্গে কথা বলার চেষ্টা? হ্যাঁ, আমি 2023-এ গেছিলাম। এই সাকলেন আর আমার যে মাসির ছেলে বান্টিদা, এদের সঙ্গেই আমি গেছিলাম। এরা হচ্ছে মেইন আমার কোর টিম ইনভেস্টিগেশনের জন্য, কারণ বাকিরা সবাই এগেনস্টে, ইভেন এখনো, যে কি দরকার সার্চ করার। তো এরা এর সঙ্গে যখন যাই, তখন আমি জানার চেষ্টা করেছিলাম যে দক্ষিণদারি ওখানে যে প্রবলেমটা হচ্ছে, তারা যেটা বুঝলাম 2023 সালে, ওনারা বলছে দেখেন সব থেকে পুরনো দোকান হচ্ছে 20 বছর পুরনো। আচ্ছা। আর আমি খুঁজছি হচ্ছে 32 বছর 33 বছর পুরনো জিনিস খুঁজছি আর কি। তো সেখানে পসিবিলিটি আশা করছি নেই, আমার তো মনে হয়। এবারে দেখা যাক কি হয়, কারণ রিচ করার চেষ্টা করছি এটা। আপনি কি এখনো চকলেট খেতে ভালোবাসেন? হ্যাঁ, একদম প্রচন্ড। আমার বেস্ট হচ্ছে ম্যাঙ্গো বাইট, এখনো প্রচুর খাই। এখনো ইচ্ছে করে কেউ এসে চকলেট দিক? ইচ্ছে তো করে, বাট এখন নিজেকেই খেতে হবে আর কি, তো নিজেই কিনে খান। ধরুন আপনার এই আলোচনাটা সেই মানুষের কাছে কোনো না কোনো ভাবে পৌঁছলো, আপনার দিদি বা ভাই, কি বলবেন? মানে তারাও কি আপনাকে খোঁজার চেষ্টা করেনি? এটা আপনার মনে হয়নি? জানি না, কারণ বেসিক্যালি অনেক রকম কনফিউশন হয় লাইফে আর কি। সেটা হচ্ছে অনেক কিছু কোশ্চেনও আছে, যে আমি সবসময় মোটামুটি ধরুন যেহেতু অ্যাডাপশনে ছিলাম, আর যেহেতু পুলিশের আন্ডারেই ছিলাম, অলওয়েজ পুলিশের রাডারেই ছিলাম, কারণ পুলিশ আমাকে খুঁজে পেয়েছে। অ্যাডাপশন বলুন, পুলিশের ইনভেস্টিগেশন আই থিঙ্ক 97 অব্দি হয়েছে মোস্ট প্রবাবলি, কারণ দেখলাম 97 মধ্যে কেসটা ক্লোজ হয়েছে, আগে যে 93 যে জিডিটা ছিল।
তো এবারে মেইন কোশ্চেন হচ্ছে কেন খোঁজেনি বা খুঁজেছে কিনা। অনেক আবার বলে যে ওরা ইচ্ছে করেই খোঁজেনি, এরকম অনেক কিছু বলে, কমেন্ট করে আর কি, যে ইচ্ছে করে খোঁজেনি বা সামথিং কিছু হয়। বাট খুঁজে পেলেই জানতে পারো যে অ্যাকচুয়ালি কি হয়েছে। মেবি দেয়ার ইজ সাম রিজন যার জন্য তারা খুঁজতে চেয়েও খুঁজতে পারেনি, এটা হতে পারে। মানে যেমন আপনাকে পেয়ে ওই জীবন সর্দার পুলিশের কাছে গিয়েছিলেন, ঠিক সেভাবেই হয়তো আপনার মা বা দিদি, ভাইরা তো ছোট ছিল, আপনি মানে ফিরছেন না বাড়িতে, সেটা দেখে কোনো না কোনো ভাবে তো কেউ না কেউ পরামর্শ দেবেন যে পুলিশের কাছে যাও। একদম একদম হতেই পারে। মানে সেই জায়গা থেকে তো মানিকতলা থানা ওখানে বা উল্টোডাঙ্গা ওখানে পুলিশের কাছে খবর থাকলে তো সেটা একটা ম্যাচ করানোর চেষ্টা হতো যে একজন বাচ্চার খোঁজ চলছে আর একজন বাচ্চাকে একজন পেয়েছে। সেই প্রশ্নটা আমার আপনার মনে আসে? প্রশ্ন তো আসেই, এবার অনেকে করেও আমাকে, বাট আমার কাছে এর কোনো অ্যান্সার নেই। এর অ্যান্সারটা মানে মানে কিছু যে আমার কোশ্চেন আছে যে আমি কে, আমার নাম কি, বা রিলিজন কি, বা বাবা মাকে, ভাই বোনরা কি করছে, তারা এখনো বেঁচে আছে কিনা, তার সঙ্গে এটাও একটা কোশ্চেন যে তারা আমাকে খোঁজেনি কেন, তারা আমাকে খুঁজে পায়নি কেন। তো জানি না, আমি যেরকম চেষ্টা করছি সেরকম তারাও চেষ্টা করছে কিনা, আই ডোন্ট নো। সবকিছু অ্যান্সার মোস্ট প্রবাবলি খুঁজে পেলেই পাওয়া যাবে, তার আগে। আপনি আশা রাখেন খুঁজে পাবেন? হ্যাঁ, আশা রাখি খুঁজে পাবো, আশা রাখি। আপনি কি মানে ইউনিভার্সের ওপর বিশ্বাস করেন? মানে আমি জানি না আমার ঈশ্বর বলা উচিত, জিসাস বলা উচিত না আল্লাহ বলা উচিত, স্টার্ট করেছি, এর আগে কোনোদিন মানিনি আর কি। বাট এবারে বেসিক্যালি আমার যেটা হয়েছে 2024 সালে 5th জানুয়ারি 5টা 5-এ আমার জব যায় আর কি, ঠিক আছে। তো 5th জানুয়ারি 5টা 5, আমার লে অফ আর কি ওই সময়টাতে। আর 5th ফেব্রুয়ারি আমার লাস্ট ওয়ার্কিং ডে ছিল। এবারে ওই সময়টাতে মানে প্রায় 17,000 জব অ্যাপ্লাই করেছি এই জবটা পাওয়ার জন্য। 7 মাস জব ছিল না। তো ওই সময়তে আমি মোটামুটি মানে অলরেডি লোন ফোনে আছি, সেটা তো আলাদা কথা। তো সেখানে তখন আমি 6টা-7টা অ্যাস্ট্রোলজারের সঙ্গে কনসাল্ট করেছি। আমি মানি না, তাও চেষ্টা করছি লেটস সি, কারণ আমি অলওয়েজ বিশ্বাস করি, এক্সস্টিভ সার্চে বিশ্বাস করি। রাইট। মেবি হতে পারে যে এটা 0.5% চান্স আছে, তো একবার দেখি না গিয়ে যে তারা কি বলছে। তো 6-7 জনের সঙ্গে যাদের সঙ্গে কনসাল্ট করেছি, তারা আমায় একটা কথা বলেছে যে 2026 থেকে আপনি এটাতে স্পার্ক বা যে খুঁজছেন সেটা কিছু পাওয়া স্টার্ট করবেন। আচ্ছা। আর বলেছে 2028-এর মধ্যে নাকি আমার দিদি কন্ট্যাক্ট করবে আমার সাথে। ওকে। আর 6 জনই বলেছেন যে কোভিডে নাকি আমার মা মারা গেছে। আচ্ছা। এই 3 বছর বলেছে, একটা বিশেষ করি না, এবং 6 জায়গায় আলাদা আলাদা করে আপনি কন্ট্যাক্ট করে এটা পেয়েছেন। আর ওখানে ওরা বলেছিল তখন ওই এটা মোস্টলি 2024-এ মার্চ বা মে মাস, বোধহয় মার্চ বা এপ্রিল, আমার ঠিক এক্স্যাক্টলি টাইমটা ওইটা মনে নেই কখন গেছিলাম। তো তখন বলেছিল যে জুলাই থেকে আগস্টের মধ্যে আমি জব পাবো। তো আমি জব পেয়েছি 22 জুলাই। এই 22 জুলাই, 1 জুন আমি অফার লেটার পাই, আর 22 জুলাই আমার জয়েনিং ডেট ছিল। আর তারপরে 2026 ফেব্রুয়ারি থেকে তো দেখছি হঠাৎ করে স্টার্ট হয়ে গেল, হঠাৎ করে এটা হলো আর কি। তো সেখান থেকে একটাই রিয়েলাইজেশন হলো যে সময়ের আগে কিছু হয় না, ঠিক। আর আপনাকে চেষ্টা চালিয়ে যেতে হবে। তো এটা আমি অনেক ডেটা পয়েন্টের রেসপেক্টে অনেক জায়গায় পেয়েছি, যেমন যাদবপুরে এটা হয়েছে। আমার টাকা পয়সার প্রবলেমের জন্য আমি পড়াশোনা করেছি সব যাদবপুর থেকে সব জায়গায়, বাট আমার আপনি মানে হায়ার স্টাডি কিসে করেছেন? যাদবপুর থেকে এমসিএ করেছি, নরেন্দ্রপুর থেকে বিএসসি ইন কম্পিউটার সায়েন্স করেছি, আর নরেন্দ্রপুর থেকে স্কুলও ছিল আমার 5 to 10, অমরাবতী থেকে প্রাইমারি থেকে 4 অব্দি করেছি, আর 11-12 করেছি কুমার আশুতোষ এখানে এই দমদমে। আর অলরেডি আমার পড়ার ইচ্ছা ছিল আর কি, বাড়ি থেকে টাকা পয়সা ছিল, মানে পড়ানোর স্কোপ ছিল না, বাট আমার ছিল পড়বো, মানে দত্তক নিয়েছেন যারা, পড়বো। আর ছোটবেলা একদিন আমাকে বলেছিলেন যে আমার যতদিন পড়ার খুব ইচ্ছা হবে এনিহাও ম্যানেজ হয়ে যাবে, হুইচ ওয়াজ যেটা আমার এইখানে যে ছোট মামা তার বাড়ি একজন বলেছিল আর কি আমার হাত পাত দেখে। তো আমি লাইফে এখন অব্দি যেটা রিয়েলাইজ করি হুইচ ওয়াজ অ্যাকচুয়ালি ট্রু, মানে হ্যাপেন্ড। যেমন মানে ভালো অদ্ভুতভাবে হয়েছে আর কি। যেমন ধরুন নরেন্দ্রপুরে চান্সটা পেয়ে গেলাম, ওখানে মাইনে ছিল আমার মাসে 800 টাকা, ঠিক আছে। বাড়িতে ইনকাম ছিল 2000 টাকা মাসে, ঠিক আছে, ফ্যামিলিতে। তো 800 টাকা ছিল ওখানে। তো এনিহাও বুঝে বাকি জায়গায় যদি পড়তাম তাহলে আমার হতো না, পড়াশোনাই হতো না অ্যাকচুয়ালি, কারণ ওই 800 টাকাই দিতে পারতো না আর কি। তো সেখানে ক্লাস 10 পাস হলাম, 11-12 আমি এখানে কমার্সে পড়লাম, গভর্নমেন্ট ফ্রিতেই পড়েছি। কলেজে আবার পড়লাম, ভর্তি হলাম, নরেন্দ্রপুরে গেলাম, সেখানে আবার লোন নিয়ে পড়লাম, এনিহাও লোন পেয়ে গেলাম। আবার বিএসসি কম্পিউটার সায়েন্সের লোন হয় না, সেটাও লোন পেয়ে গেলাম এনিহাও এসবিআই থেকে ম্যানেজ করে। এবার তারপর আমার যাদবপুরে পড়ার ইচ্ছে ছিল আর কি। তো 2010-এ আমি পরীক্ষা দিই, 64 র্যাঙ্ক হয়, ক্লোজিং র্যাঙ্ক ছিল 63। তো যাদবপুরে ভর্তি হতে পারলাম না, ক্যালকাটা ইউনিভার্সিটি ভর্তি হলাম তখন। আবার পরের বছর আমি যে পরীক্ষা দিলাম, এবার আমরা এফটিতে গেছিলাম, ওনারা বললেন যে পরের বছর ট্রাই, 7টা সিট ফাঁকা ছিল
আমি গেছিলাম যাদবপুরে ভর্তি হওয়ার জন্য। কারণ যাদবপুরের সুবিধা হচ্ছে একটা, যে আপনি আপনার যদি ইনকাম 20,000-এর কম হয়, মানে 20,000 মধ্যে, তাহলে আপনি ফ্রিতে পড়তে পারবেন। সেইটা হ্যাঁ, আর আমার ছিল হচ্ছে মাসে 2,000 টাকা, 20,000 তো অনেক দূর, তো ফ্রিতে পড়তেই পারতাম আর কি। তো সেটাই আমি 2011-তে আবার পরীক্ষা দিই, এক্সপেকটেশন ছাড়াই পরীক্ষা দিই, র্যাঙ্ক বেরিয়ে গেছে 27। আচ্ছা, জয়েন্ট এন্ট্রান্সে, যেটা এমসি এর জন্য হয়, জেকা বলে। তো ওখানে ভর্তি হলাম, চান্স পেয়ে গেলাম ভর্তি হওয়া। সেটাও সবার এগেন্সে, রিলেটিভরা সবাই বলেছিল যে 1 বছর মিডিল ক্লাসে 1 বছর গ্যাপ, মানে প্রচুর প্রবলেম। বাট আমি তখন 2010 থেকে ডাইস ইনস্টিটিউট স্টার্ট করি পড়ানো। তখন আমি আপনার অ্যাড্রেসে, হ্যাঁ, ডাইস ইনস্টিটিউট 2010 থেকে স্টার্ট করি, 15 জুলাই। তো সেখান থেকে স্টার্ট করি। সেখানে হচ্ছে আমার ছিল যে 3 জনকে পড়াতো, 125 টাকা দিতাম মাসে আর কি ওই সময়টাতে। 125 টাকা? হ্যাঁ, সপ্তাহে 3 দিন 4 ঘন্টা করে, আর মাসে 125 টাকা নিতাম। 3টে স্টুডেন্ট ছিলাম। আর তারপরে 2011-তে সেপ্টেম্বরে যখন যাদবপুরে ভর্তি হলাম, তখন বাবা ওই সময় মারা গেল, 11 সেপ্টেম্বর 2011 সালে। আর ওই টাইমটাতে লাইক রেজাল্ট বেরোলো, বাবাকে বললাম, যাদবপুর শুনতে পেলাম, তখন কথা বলতে পারতাম না, একদম বেডে ওই ঘরে। তো মারা গেল, আর যেদিন মারা গেল সেদিন স্টুডেন্টও পড়তে এসেছিল আর কি। আর লাকিলি, আর যাদবপুরটা ভর্তি হয়েছে একটা মানে ট্যাগ মার্কে একটা দাম আছে, যে আমি লোকে জেকা দিয়ে যাদবপুরে পড়তে যাই, কারণ টপ কলেজ যাদবপুর আর কি। আর হচ্ছে আপনার যেহেতু টপ কলেজ ছিল যাদবপুর, সেটা হচ্ছে এবার আমি যাদবপুরে অলরেডি পড়ছি, সেটা স্টুডেন্ট আমার কাছে হঠাৎ করে স্টার্ট হলো। 3 জন থেকে হয়ে গেল 30টা স্টুডেন্ট যাদবপুর। হ্যাঁ, যাদবপুর 3 থেকে 30 হলো হঠাৎ করে, 27টা বেড়ে গেল হঠাৎ করে। আর 2000 এর আগে ছিল মান্থলি ইনকাম 2000, হয়ে গেল হঠাৎ করে 15,000। ঠিক আছে, তো হিউজ শিফট হলো আমাদের রেসপেক্টে। মানে আগে ছিল আমার 375 টাকা মাসে পড়িয়ে পেতাম, সেখানে হঠাৎ করে 15,000। আর বাবার ট্রিটমেন্ট করতে পারবো এরকম জায়গায় এলাম, তখনই তো মারা গেল। মানে আপনি 2 সেপ্টেম্বর ভর্তি হলাম যাদবপুরে। যা যা চেয়েছেন পৌঁছেছেন সেই জায়গায়, পড়াটা সব জায়গায়, লড়াইটা জারি রেখে পৌঁছেছেন। পৌঁছেছে। এবং আমি ওই যে বললাম যে প্রশ্ন থেকে এতগুলো কথা দীপক বাবু বললেন যে ইউনিভার্সে বিশ্বাস করেন কি না, আমি জানি না আপনারা কজন করেন। এবং দীপক বাবুর সেই খোঁজ কিন্তু চলছে, এবং 2026-এর ফেব্রুয়ারি শুরু হয়ে গেছে। আমিও আশা করব, জানি যারা আশাবাদী মানুষ তারাও আশা করবেন যে হতাশ হবেন না, যে নিশ্চয়ই আপনি আপনার সেই মূল পর্যন্ত পৌঁছতে পারবেন। দিদি বলুন, ভাই বলুন, যোগাযোগ নিশ্চয়ই হবে। আপনার চেষ্টা জারি থাকুক। এবং যেটা দিয়ে শুরু করেছিলাম, সুনীল গঙ্গোপাধ্যায়ের লাইন, যে 33 বছর কেউ কথা রাখেনি, কিন্তু আপনার খোঁজ কেউ রেখেছেন কিনা আপনি জানেন না, আপনার খোঁজ জারি আছে। আপনি এই চেষ্টা চালিয়ে যান, এবং নিশ্চয়ই যেভাবে আমরা ডিজিটাল প্ল্যাটফর্মে এই কথাটা তুলে ধরছি, দীপক বাবুর বাড়ির লোকজন যারা রয়েছেন তাদের কাছে কোনোভাবে যদি খবর পৌঁছায়, প্লিজ যোগাযোগ করবেন। কারণ দীপক বাবু বিজ্ঞাপন দিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় ফোন নাম্বার রয়েছে, কারণ প্রত্যেকেই চায় তার পরিবার থাকুক, বাড়ি ফিরে সেই পরিবারের মানুষগুলোর সঙ্গে কথা হোক। আমাদের শুভেচ্ছা থাকবে, আমাদের সেই আশাও থাকবে যে আপনি যেটা আশা করছেন, যেটা চাইছেন, সেটা ফুলফিল হোক। থ্যাংক ইউ সো মাচ সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। আপনারা দেখছিলেন দৃষ্টিভঙ্গি, আমি মধুরিমা ছিলাম আপনাদের সঙ্গে। আজকে একদম অন্যরকম একটা জীবনযুদ্ধের কাহিনী আপনাদের শোনালাম। কাহিনী বলা হয়তো ভুল, জীবনযুদ্ধ এখনো চলছে, সেই সত্যিটাই আপনাদের সামনে তুলে ধরলাম। কমেন্ট সেকশনে জানাবেন যদি দীপক বাবুর সেই মানুষগুলোর পরিচিত কেউ হন। আজকের মতন এখানেই শেষ করছি। আমার সঙ্গে ক্যামেরায় রবিউল ইসলাম।